একটি মেয়ে ভালোবেসে তার পছন্দের মানুষকে বিয়ে করে, কিন্তু বিয়ের দিন মেয়েটি জানতে পারে যে ওর সঙ্গে শুধু ওর প্রেমিকেরই না, বরং ওর প্রেমিকের 4 ভাইকেও বিয়ে দেওয়া হচ্ছে। আর এটাই হচ্ছে তার প্রেমিকের বংশের নিয়ম। আরো অবাক করে দেওয়ার মতো বিষয় যে মেয়েটির মা বাবা এই বিষয়ে জানার পরও তারা কেউ কোনো বাধা দেয়নি। কিন্তু কেন? মেয়েটি না চাওয়া সত্ত্বেও জোর করে তাকে এই 5 ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মেয়েটিকে 5 ভাই কোনো একটি দামি পণ্যের মতো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় যে কোন ভাই ওকে কখন ভোগ করবে। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে, যখন বাসার সবাই দেখে যে মেয়েটি আবার এই ভাইদের মধ্যে একজনের সঙ্গে তার একটু বেশি ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছিল, যেটা অন্য ভাইরা অনেক হিংসার চোখে দেখতে শুরু করে। এরপর কি ঘটে? যেই মেয়েটি এতদিন বিয়ে করতেই চায়নি, সেই মেয়েটি আবার কেন হঠাৎ করে তার 5 স্বামীকে এত আদর করতে শুরু করে? আর কি কি নোংরা নিয়ম আছে এই বংশে? আর সবাই সবকিছু জানা সত্ত্বেও এইরকম নোংরা কাজে কেন বাধা দেয় না? তবে বন্ধুরা, মুভির শেষটা দেখার পরে কিন্তু আপনারা বলতে বাধ্য হবেন যে যা হয়েছে বেশ হয়েছে। হ্যালো ভিউয়ার্স, মুভিগাজমে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আজকে ইন্ডিয়ার কোনো একটি রাজ্যের একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারির এক্সপ্লেনেশন নিয়ে, যেই ডকুমেন্টারিটির নাম 5 মালি এক ফুল। তবে চলুন শুনে আসা যাক সত্য ঘটনার উপর নির্মিত এই দারুণ ডকুমেন্টারিটির এক্সপ্লেনেশনটি। তবে বন্ধুরা, বরাবরের মতো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আর সব সময়ের মতো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। গল্পের শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই। এখানে মেয়েটির নাম হচ্ছে মালতী আর ছেলেটির নাম হচ্ছে শঙ্কর। ওরা দুজন গাছের আড়ালে বসে প্রেম করছিল। ঠিক ওই মুহূর্তে কেউ একজন এসে ওদের দিকে বন্দুক তাক করে, আর এটা দেখে ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। সিন কাট হয়, আমরা দেখতে পাই মালতীর পরিবার আর শঙ্করের পরিবার বসে কথা বলছে। শঙ্করের মা মালতীর পরিবারকে বলছে, ভাগ্য ভালো, আমার বড় ছেলে ওদেরকে দেখে ধরে নিয়ে এসেছে। অন্য মানুষ যদি দেখতো তাহলে কি মনে করত? মানে তখন যে ওদের দিকে বন্দুক তাক করেছিল সে আসলে শঙ্করের বড় ভাই দীনেশ। তো শঙ্করের মা মালতীর পরিবারকে বলে যে ভাগ্য ভালো, আমার ছেলে ওদেরকে ধরে নিয়ে এসেছে। আজকে যদি ও না দেখে বাইরের অন্য কোনো মানুষ দেখতো তাহলে তো আমাদের বংশের মান সম্মানই চলে যেত। আর আপনি আপনার মেয়েকে কেমন শিক্ষা দিয়ে বড় করেছেন যে নিজেই নিজের সম্মান ধরে রাখতে পারে না? আপনাদের হয়তো কোনো সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের তো বংশের একটা সম্মান আছে, আর এটা আপনার দায়িত্ব যে আপনি আপনার মেয়েকে ঘরে বন্দি করে রাখবেন। সেই মুহূর্তে শঙ্কর মাঝখান দিয়ে উঠে বলে, মা, আমি আর মালতী আমরা দুজন দুজনকে ভালোবাসি। শঙ্করের মা তখন বলে, চুপ করো, এখনো নাক টিপ দিলে দুধ পড়ে, সেই ছেলে আবার এখন ভালোবাসার কথা বলতে এসেছে। তখন শঙ্করের মা মালতীর বাবাকে বলে, দেখুন ভাই, এখনো কেউ কিছু জানতে পারেনি, তাই আমি চাচ্ছি সবাই সবকিছু জানার আগেই ওদের বিয়ে দিয়ে দিতে। এতে করে আপনারা আমার দুজনের সম্মানই বেঁচে যাবে। ওই দিক দিয়ে এই কথা শুনে মালতী আর শঙ্কর তো দারুণ খুশি হয়ে যায়। সেখানে তখন আমরা শঙ্করের 4 ভাইকেও দেখতে পাই, তারাও অত্যন্ত খুশি হয়ে গিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই শঙ্কর ও মালতী বিয়ের মণ্ডপে বসে আছে, আর একটি পণ্ডিত ওদের বিয়ের কাজ সম্পন্ন করছে। এবার পণ্ডিত বলে, শঙ্কর আর মালতীকে দাঁড়িয়ে আগুনের পাশ দিয়ে 7 চক্কর কাটতে হবে, আর এর জন্য মালতীর শাড়ির সঙ্গে শঙ্করের পাঞ্জাবির ওড়না বেঁধে দিতে হবে। এইভাবেই বিয়ে সম্পন্ন হবে। তো আমরা দেখতে পাই তখন মালতীর শাড়ির সঙ্গে শঙ্করের ওড়না বেঁধে দেওয়া হচ্ছিল, কিন্তু তখন শুধু শঙ্করের ওড়নাই না, তার সঙ্গে আরো 4টি ওড়না মালতীর শাড়ির সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছিল। মালতী তখনও বুঝতে পারেনি। ও উঠে দাঁড়িয়ে ফেরে নেওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর তখনই আমরা দেখতে পাই মালতীর পিছনে শঙ্কর একা নয়, আরো 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। মালতী তখন হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরই মালতী পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় যে ওর সঙ্গে শুধু শঙ্করেরই বিয়ে হচ্ছে না, বরং শঙ্করের 4 ভাইকেও বিয়ে দেওয়া হচ্ছে। আর এইরকম একটি ঘটনা দেখার পর স্বাভাবিকভাবে মালতী ভীষণভাবে চমকে ওঠে আর চিৎকার করে ও মাকে বলে, মা, এটা কি হচ্ছে? আমাকে একসঙ্গে এতগুলো মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছ কেন? তখন পাশ থেকে শঙ্করের মা বলে ওঠে, বৌমা, তোমার ভাগ্য খুলে গিয়েছে, তুমি আজকে থেকে আমার 5 ছেলের একমাত্র বউ। আর এইরকম একটি কথা শোনার পর মালতী নিজেকে আর ধরে রাখতে পারে না, তখনই জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই তাও
বিয়ের কাজ থামে না। মালতীকে অজ্ঞান অবস্থায় কোলে তুলে বাকি বিয়ের কাজটা সম্পন্ন করে। পরের সিনে আমরা দেখতে পাই মালতীর জ্ঞান ফিরে এসেছে, আর ওর জ্ঞান ফিরে আসার পরেও দেখতে পাই শঙ্কর আর ওর 4 ভাই ওকে ঘিরে বসে আছে। আর এটা দেখে মালতী লাফ দিয়ে উঠে বসে আর বারবার বলতে থাকে, তোমরা কারা? আমার সঙ্গে এগুলো কেন করছো? কি হচ্ছে এখানে? শঙ্করের দিকে তাকিয়ে মালতী বলতে থাকে, শঙ্কর, তোমার সঙ্গে না আমার বিয়ে হচ্ছিল, তাহলে এগুলো কি হচ্ছে? ওরা কারা? ঠিক সেই মুহূর্তে ওই ঘরে প্রবেশ করে শঙ্করের মা আর মালতীকে বলে, বৌমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আজ থেকে এই 5 জনই তোমার স্বামী। তোমার তো ভাগ্য খুলে গিয়েছে, তোমার তো এখন আনন্দে থাকার কথা। মালতী তখন বলে, আপনি এগুলো কি বলছেন? এটা ঠিক হচ্ছে না। শঙ্করের মা তখন বলে, আরে তুমি যেইভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি এই বিষয়ে আগে থেকে কিছুই জানতে না। শঙ্কর তোমাকে এটার বিষয়ে কিছু বলেনি? আমাদের বংশে তো এটাই নিয়ম, বাসার সব অবিবাহিত জোয়ান পুরুষদের সঙ্গে একটা মেয়েকেই বিয়ে দেওয়া হয়, আর এটাই আমাদের বংশের নিয়ম। এতে করে ভাইদের মধ্যে কখনো গন্ডগোল লাগে না, জায়গা জমি নিয়েও ভাগ বাটোয়ারা করতে হয় না। মালতী তখন এইসব কথা শুনে ওর মাথায় তো কিচ্ছুই ঢুকছিল না, প্রচন্ড ভয় পাচ্ছিল। তখন শঙ্করের দিকে তাকিয়ে ও বারবার রিকোয়েস্ট করতে থাকে ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শঙ্করের এইসব কোনো কথাই যেন কানে ঢুকছিল না। ওকে দেখে মনেই হচ্ছিল ও অ্যাকচুয়ালি মালতীকে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে ওর বাকি ভাইদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। যাই হোক, শঙ্করের মা তখন বলে, দেখো, তোমাকে ভালোভাবে বলছি, যত দ্রুত পারো এই বিষয়টা মেনে নাও, এতে তোমারই ভালো হবে, কারণ এইটা ছাড়া তোমার আর কোনো রাস্তা নেই। আজকে রাতটা তোমাকে সময় দিলাম। এই কথা বলে শঙ্করের মা আর ওর 5 ছেলে ওই রুম থেকে বেরিয়ে যায়, আর মালতী তখন একা একা ঘরের মধ্যে বসে কান্না করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ড্রয়িং রুমে বসে শঙ্করের মা তার 5 ছেলের সঙ্গে কথা বলছে। সেখানে আমরা সুনীলকে দেখতে পাই। সুনীল তখন ওর মাকে বলে, মা, এটা কি ঠিক হচ্ছে? এইভাবে একটা মেয়েকে আমরা জোর জবরদস্তি করে বিয়ে করছি? উত্তরে তখন ওর মা বলে, অবশ্যই ঠিক হচ্ছে, এটাই তো নিয়ম। প্রথমে একটু প্রবলেম হবে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। কেন, আমিও তো তোদের 3 বাবাকে বিয়ে করেছি, প্রথমে আমারও অনেক প্রবলেম হয়েছিল, কিন্তু দেখ এখন কত সুন্দর আরামে আছি, দেখবি ওরও আস্তে আস্তে ভালো লেগে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই মালতী কি করবে বুঝতে পারছে না। সে যে কাউকে কিছু বলবে সেটারও কোনো সুযোগ নেই, কারণ ওর মোবাইলটিও ওরা কেড়ে রেখে দিয়েছে। এ পর্যায়ে মালতী সিদ্ধান্ত নেয় যে ও এখান থেকে পালিয়ে যাবে। যেই কথা সেই কাজ, ঘরের জানালা খুলে সেটা দিয়ে ও বেরিয়ে যায়। অন্যদিকে ড্রয়িং রুমে বসে 5 ভাই আনন্দ করে ড্রিঙ্ক করছে। সুনীল তখন বলে, তাহলে কে কখন যাবে এটা আমরা এখনই ঠিক করে ফেলি। তখন আরেক ছোট ভাই বলে, সবার আগে খাতা খুলবে দীনেশ ভাই, যেহেতু সে আমাদের সবার বড়। দীনেশ ভাইয়ের কিন্তু ভাগ্য ভালো যে শঙ্কর ভাই মালতীর সঙ্গে আগে কিছু করেনি। তখন আমরা একটা সিন দেখতে পাই যে ঘরের সবার ছোট ভাই যে সে কিন্তু অনেক রাগ করে বসে আছে, কারণ বেচারা সিরিয়াল পড়েছে 4 ভাইয়ের পরে। যাই হোক, তো কিছুক্ষণ পরে সেখানে ওদের মা এসে দীনেশকে বলে, যাও বাবা, তোমার নতুন জীবন শুরু করো। দীনেশও তখন নাচতে নাচতে রুমে যায়, কিন্তু রুমে গিয়েই দেখতে পায় রুম পুরো ফাঁকা, মালতী রুমে নেই। তখন দীনেশ বুঝতে পারে যে পাশের জানালা দিয়ে মালতী পালিয়ে গিয়েছে। দীনেশ তখন নিচে এসে ওর মাকে খবরটা জানায়। ওর মা তো অনেক অবাক হয়ে যায়। সুনীল তখন বলে, নিশ্চয়ই ওর বাসায় চলে গেছে। এখানে সিন শিফট হয়, আমরা দেখতে পাই মালতী ওর বাসায় চলে এসেছে। বেচারি ওর বাসায় এসে ওর মাকে চিৎকার করে ডাকতে থাকে, মা, ওরা আমাকে 5 জনের সঙ্গে বিয়ে দিয়েছে, আমি তো শঙ্করকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি জানি মা শঙ্কর এই কাজ করতে পারে না, নিশ্চয়ই ওকে জোর করে এটা করিয়েছে, কিন্তু তোমরা কেন কোনো বাধা দেওনি মা? তোমরা এইরকম একটি নোংরা কাজে কেন রাজি হলে? তারা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। মালতী তখন বারবার বলতে থাকে, মা, কি হয়েছে? আমাকে কিছু বলো, তোমরা চুপ করে আছো কেন? কিন্তু তারা কোনো উত্তর দেয় না। সেই মুহূর্তে সেখানে শঙ্করের মা আর তার সব ছেলেরা এসে হাজির হয়। তখন সে বলে, ওরা কি বলবে? ওদের বলার কিচ্ছু নেই, কারণ ওরা তো তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। তোমার ভাইকে বিদেশে পড়াশোনা করার জন্য জায়গা জমি বিক্রি করে যে ঋণ নিয়েছিল না, সেই ঋণ আমি পরিশোধ করেছি, আর বিনিময়ে ওরা তোমাকে আমার কাছে বিক্রি করেছে। অতএব তারা এখন তোমার কোনোই সাহায্য করতে পারবে না। এটা শুনে মালতী তখন বারবার চিৎকার করে বলতে থাকে, না, আমি কিছুতেই বিশ্বাস করি না, আমার মা বাবা আমাকে বিক্রি করে দিতে পারে না। শঙ্করের মা তখন বলে, এটাই সত্যি, যদি আমাদের সঙ্গে তুমি এখন না যেতে চাও, ওকে ঠিক আছে, তাহলে তোমার মা বাবা তোমার ভাইকে বিদেশে পড়াশোনা করার জন্য যেই টাকা পয়সা আমাদের কাছ থেকে নিয়েছে ওটা এখনই ফিরিয়ে দাও, আর নয়তো ভালোভাবে এখনই আমাদের সঙ্গে চলো, একজন ভালো বউয়ের মতো আমার 5 ছেলে সংসার করো, ওদের সেবা যত্ন করো।
পরের দৃশ্যে আমরা দেখতে পাই মালতীকে সঙ্গে করে তাদের বাসায় নিয়ে এসেছে, আর শঙ্করের মা তার বড় ছেলে দীনেশকে হুকুম দেয় ও নতুন বউকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। বাসর ঘরে যাওয়ার পর মালতী অনেক রিকোয়েস্ট করে দীনেশকে, কিন্তু তাও দীনেশ শুনে না। এক পর্যায়ে একরকম জোর করেই দীনেশ মালতীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরের দিন সকালে আমরা দেখতে পাই ডাইনিং রুমে উদাস মনে দাঁড়িয়ে আছে মালতী। তখন সেখানে শঙ্করের মা আসে আর মালতীকে বলে, কি ব্যাপার, তুমি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? সে তখন আরো বলে, চিন্তা করো না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার 5 জন ছেলে কিন্তু একদমই খারাপ না। এরপর সে একে একে তার 5 জন ছেলের বিষয়ে মালতীকে বিবরণ দিতে শুরু করে, যে তার কোন ছেলে কিরকম, কতটুকু রাগ করে, কে কি চায়, এই সব বিষয়ে সে মালতীকে বোঝায়। এরপর সে বলে, তুমি এখন আমার 5 জন ছেলের একমাত্র স্ত্রী, অতএব তোমার এখন অনেক বুঝে চলতে হবে। তুমি সংসারে এইরকম কিছু করবে না যাতে আমার 5 জন ছেলের মধ্যে বিভাজন তৈরি হয়। কাউকে কম বা বেশি ভালোবাসবে না, তাহলে দেখা যাবে আমার 5 জন ছেলের মধ্যে তোমাকে নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, একটা বিভাজন তৈরি হবে, যেটা আমি কখনোই চাই না। সবাইকে সমানভাবে ভালোবাসবে। সিন শিফট হয়। আমরা পরের সিনে দেখতে পাই মালতী ডাইনিং রুমে তার 5 হাজবেন্ডকে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, আর সেটা হচ্ছে যে সবার ছোট যেই ছেলেটা সুরেশ, ও অনেক নোংরা দৃষ্টিতে মালতীর দিকে তাকিয়ে আছে। মালতী সবার প্লেটে খাবার বেড়ে দিতে দিতে এক সময় সুরেশের প্লেটে খাবার দিতে যায়, আর ঠিক তখনই সুরেশ ওই সময় মালতীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতে থাকে। কিন্তু তখন মালতী সবকিছু জেনে শুনেও ওর করার কিচ্ছু থাকে না, কিন্তু মনে মনে ও এখনো বিশ্বাস করছিল যে একবার যদি ও সুনীলের সঙ্গে কথা বলতে পারে তাহলে হয়তো সুনীল ওকে হেল্প করবে। হয়ও তেমনটাই। কিছুক্ষণ পরে সুনীল অফিসে যাওয়ার জন্য রেডি হয়, আর বের হতেই তখনই মালতী ওকে ধরে বলে, সুনীল, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তুমি কেন আমাকে সাহায্য করছো না? তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তাহলে তুমি আমার সঙ্গে এইরকমটা কিভাবে করছো? তুমি প্লিজ আমাকে এখনই এখান থেকে বের করে নিয়ে যাও। মালতী যখন এইসব কথা বলছিল তখনই সেখানে শঙ্করের মা চলে আসে, আর তাকে দেখে সঙ্গে সঙ্গে শঙ্কর সেখান থেকে চলে যায়। শঙ্করের মা তখন মালতীকে বলে, বৌমা, তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আমি সবকিছু বুঝতে পারছি, তুমি যেটা করছো সেটা করে কোনোই লাভ হবে না। আর দিনের বেলা এইভাবে কথা বলা বন্ধ করো। আজকে রাতে তো শঙ্করের পালা, তখন না হয় ইচ্ছে মতন কথা বলে নিও। যাও এখন রান্নাঘরে গিয়ে রান্না করো। পরের সিনে আমরা দেখতে পাই বাসর ঘরে শঙ্করের জন্য অপেক্ষা করছে মালতী। কিছুক্ষণ পরে ঘরে শঙ্কর আসে, আর তখনই মালতী অনেক ভাবে শঙ্করকে বোঝানোর চেষ্টা করে। একটা সময় নিজেকে সঁপে দেয় শঙ্করের কাছে, যাতে করে শঙ্কর ওর ভালোবাসাটা বুঝে ওকে এখান থেকে নিয়ে যায়। ওরা দুজন যখন রোম্যান্স করছিল তখন আমরা দেখতে পাই ওদের বেডরুমের দরজা হালকা ফাঁকা করে শঙ্কর আর মালতীর রোম্যান্স দেখছিল শঙ্করের আরেক ছোট ভাই। মানে 5টা ভাই, এক একজন এক একটা চিড়িয়া বললেই চলে, কেউ কারো থেকে কম না। এক ভাই মেয়েকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তার 4 ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, আবার আরেক ভাই সবার সামনেই লুকিয়ে মেয়েদের গায়ে নোংরা স্পর্শ করছে, আর আরেকজন লুকিয়ে লুকিয়ে তার নিজের ভাইয়েরই রোম্যান্স দেখছে। আরো যে কত নোংরা কিছু বাকিদের মধ্যে আছে সেটা আপনারা কিছুক্ষণ পরই দেখতে পারবেন। যাই হোক, শেষে মালতী অনেক আশা নিয়ে শঙ্করকে বলে, শঙ্কর, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার ভাইয়া তোমার মার কারণে তুমি আমার জন্য কিছু করতে পারছো না। চলো আমরা এখান থেকে লুকিয়ে অনেক দূরে চলে যাই, নতুন করে একটা সংসার শুরু করি। আমার যত গয়নাগাটি আছে সব আমি বিক্রি করে দিব। চলো আমরা এখনই চলে যাই এখান থেকে। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন শঙ্কর? শঙ্কর তখন বিছানা থেকে উঠে বলে, মালতী শোনো, আমি আমার এই বাসা ছেড়ে কেন যাব? আমাদের এই বাসা, আমাদের এই নিজেদের প্রথা, এই সব কিছুর আমি অনেক সম্মান করি। এইরকম অনেক মানুষ আছে যারা এই প্রথা সম্মান করতে জানে না, মূল্য দিতে জানে না। আমি অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করেছি। আমার এইরকম একটা ফ্যামিলির দরকার ছিল যাদের অনেক টাকার দরকার, আর এই টাকার বিনিময়ে তারা তাদের মেয়েকে আমাদের কাছে বিক্রি করে দিতে পারবে। তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে শুধু একমাত্র আমার ভাইদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই দীনেশ আর ওর মা মালতীর বাবা মাকে বোঝাচ্ছে যে মালতী কত সুখে থাকবে, ওর কোনো কষ্ট হবে না। যদি মালতীকে ওরা ওদের হাতে তুলে দেয় তাহলে ওদেরকে ওরা অনেক টাকা দিবে, যেটা দিয়ে তারা খুব সহজেই তাদের ঋণ পরিশোধ করতে পারবে, তাদের একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে পারবে। আর এইসব টাকার লোভ দেখিয়ে মালতীর মা বাবাকে তারা কনভিন্স করে ফেলে, আর অন্য দিক দিয়ে মালতীর কাছে পাঠিয়ে দেয় শঙ্করকে, যাতে করে শঙ্কর মালতীকে ভালোবাসার জালে ফাঁসাতে পারে আর এই বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে আসতে পারে। এবার এই সব কথা শুনে মালতী
একদম ভেঙে পড়ে। মালতী তখন শঙ্করকে জিজ্ঞেস করে, শঙ্কর তুমি আমার সঙ্গে এরকম কিভাবে করলে? শঙ্কর তখন বলে, মালতী আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার থেকেও আমি অনেক বেশি ভালোবাসি আমার ভাইদেরকে। এখন তুমি একজন সুন্দর ভালো বউ হয়ে আমাদের সংসারটাকে আগলে রাখো, এটাই আমাদের সবার তোমার কাছে কাম্য। আর এই কথাটা বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। সেই দিন সারা রাত মালতী বসে কান্না করে, কিন্তু পরের দিন সকালে আমরা একদম নতুন একজন মালতীকে দেখতে পাই, যে কিনা খুবই হাস্যোজ্জ্বল ভাবে ডাইনিং টেবিলে খাবার বাড়ছে। গতকাল রাতে যেই মেয়েটা সারা রাত্র কান্না করেছিল, সে হঠাৎ করে পরের দিন সকালবেলা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা দেখে ঘরের প্রত্যেকটা মানুষ ভীষণ ভাবে অবাক হয়ে যায়। তখন মালতীর শাশুড়ি এসে বলে, কি ব্যাপার, আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে? এটা কি তোমার সত্যি রূপ, নাকি তুমি নতুন কোনো চক্রান্ত করছো? তখন মালতী বলে, না মা, আমি কাল সারা রাত্র অনেক ভাবলাম, আর ভেবে দেখলাম এখন আমি তো এখানে চলেই এসেছি, আমার ভালো লাগা না লাগায় তো কিচ্ছু আসে যায় না। তো আমার জন্য ভালো হবে এটাই যদি আমি সত্যিটা মেনে নেই। আর এটা বলে মালতী অনেক রোমান্টিক ভাবে বড় ভাই দিনেশের কাছে যায়, আর তার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু খুনসুটি করতে থাকে। এরপর মালতী চলে যায় সুনীলের কাছে আর বলে, আজকে তো আপনার পালা তাই না? আসুন, আজকে আপনার জন্য আমি নিজের হাতে স্পেশাল খাবার বানিয়েছি। তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে মালতী যখন এইভাবে ওদের সঙ্গে কথা বলছিল, তখন এটা দেখে শঙ্কর এবং ওর ছোট ভাই দুইজনই ভীষণ ভাবে জেলাস ফিল করছিল। এদিক দিয়ে রাতের বেলা মালতী শঙ্করের দুই ছোট ভাইকে নিয়ে বাসর ঘর সাজাচ্ছিল। সেই মুহূর্তে মালতী ইচ্ছে করেই শঙ্করের এক ছোট ভাইয়ের গায়ে হেলে পড়ে আর তার সঙ্গে একটু দুষ্টামি করতে থাকে। গেটের বাইরে দাঁড়িয়ে শঙ্কর এই সব কিছু দেখছিল, আর ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুবই জেলাস ফিল করছিল। ওই মুহূর্তে ওই রুমে সুনীল চলে আসে। যেহেতু আজকে সুনীলের পালা, তাই মালতী শঙ্করের সামনে সুনীলকে রুমের ভেতরে নিয়ে নেয় আর দরজাটা লাগিয়ে দেয়। আর এটা দেখে শঙ্কর আরো রেগে যায়। পরের সিনে আমরা দেখতে পাই দিনেশ ওর মার মাথা টিপে দিচ্ছে। তখন ওর মা দিনেশকে বলে, বুঝলি বাবা, আমি অনেক টেনশনে আছি, কারণ একদিন আগেও যেই মেয়ে বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, হঠাৎ করে ওই মেয়ে এইভাবে বদলে গেল, নিশ্চয়ই এটার পিছে কোনো কারণ আছে। দিনেশ তখন ওর মাকে বোঝায়, আরে মা, এইরকম কিছু না, ও অনেক মডার্ন একটা মেয়ে, তাই অতি তাড়াতাড়ি বুঝে গিয়েছে যে ওর আর কিছু করার নেই, এখানেই থাকতে হবে, হয়তো এর জন্যই তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়েছে। কিন্তু তারপরেও দিনেশের মা বুঝতে চায় না। সে বলে, তারপরেও তুই ওর দিকে ভালোভাবে খেয়াল রাখবি। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই মালতী নিচে শঙ্কর আর ওর দুই ভাইকে নিয়ে বসে আছে, কিন্তু শঙ্করকে দেখিয়ে মালতী শঙ্করের বাকি দুই ভাইকে অনেক আদর করছে, আর এটা দেখে শঙ্করের একটুও ভালো লাগে না। এইরকমই একদিন শঙ্কর অফিস থেকে এসে মালতীকে ডাকতে থাকে, কিন্তু মালতী কোনো সাড়া দিচ্ছিল না। তখন শঙ্কর মালতীর রুমে যায় চেক করার জন্য, আর সেখানে গিয়েই দেখতে পায় মালতী তার হাজবেন্ড সুনীলের সঙ্গে, যাকে সে একটু বেশি ভালোবাসে, তার সঙ্গে অনেক আনন্দ করে ড্যান্স করছে। ওদের দুজনের এইভাবে ড্যান্স করা দেখে এবার শঙ্কর প্রচন্ড রেগে যায়। মোট কথা ওর এবার হিংসের বাঁধ ভেঙে যায়, কারণ যত যাই হোক একটা সময় তো মালতী ওর গার্লফ্রেন্ড ছিল, আর শঙ্কর নিজে ওকে এই বাসায় নিয়ে এসেছে। কিন্তু এখন মালতীর সঙ্গে সুনীলের বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, আর এটা কিছুতেই শঙ্কর মেনে নিতে পারছে না। তাই ও তখন রুমের ভিতরে ঢুকে মিউজিকটা অফ করে দেয়। আর শঙ্করের এইভাবে উপস্থিত হওয়া দেখে মালতী বলে, কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন? শঙ্কর তখন রেগে গিয়ে বলে, এইসব কি হচ্ছে, তোমরা দিনের বেলা রুমের ভিতরে এইভাবে নোংরামি করছো কেন? উত্তরে সুনীল তখন বলে, কি হয়েছে ভাইয়া, তুমি আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করছো কেন? আর ভুলে যেও না, ও শুধু তোমার একার ওয়াইফ না, আমারও ওয়াইফ। ওর সঙ্গে আমি যা খুশি তাই করবো, এতে তোমার কোনো আপত্তি থাকার কথা না। এইসব কথার মধ্যে শঙ্করের বাকি দুই ভাইও ওই রুমে চলে আসে। শঙ্কর তখন বলে, কথা কম বল, এখনই এই রুম থেকে বেরিয়ে যা। সুনীল তখন বলে, দেখো ভাইয়া, বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে দেখে মনেই হচ্ছে তুমি আমাকে হিংসে করছো, কারণ তুমি জানো মালতী এখন সব থেকে বেশি আমাকে ভালোবাসে, আর এটা দেখে তোমার হিংসে হচ্ছে। এইসব কথার মধ্যে শঙ্করের ছোট ভাই সুনীলের পক্ষ নিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো, ইদানিং শঙ্কর ভাইয়া তোমাকে অনেক হিংসে করছে। এবার এই কথা শুনে উত্তর দেয় ঘরের সবার ছোট ছেলে, বলে, দেখো কে এইসব কথা বলছে, যে সারাদিন লুকিয়ে দরজা ফাঁকা করে অন্যের রোম্যান্স দেখে। এখন এই কথা শুনে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের মারামারি লেগে যায়, আর অন্য দিক দিয়ে সুনীলের সঙ্গে শঙ্করের মারামারি লেগে যায়। আর এক বউয়ের জন্য চার ভাইয়ের এরকম মারামারি খুব আনন্দে পাশে দাঁড়িয়ে দেখছিল মালতী। এবার আমরা বুঝতে পারি মালতীর মনে কি চলছে। ও আসলে এই ভাইদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। তখন ওই রুমে সুনীলের মা আর ওদের সবার বড় ভাই চলে আসে আর তাড়াতাড়ি ওদের মারামারি থামায়। পরের সিনে আমরা শঙ্করের মাকে দেখতে পাই বারান্দায় পাইচারি করছে আর কিছু একটা ভাবছে। কিছুক্ষণ পরে সেখানে মালতী আসে। আসলে মালতীকে ডেকে পাঠিয়েছিল শঙ্করের মা ওর সঙ্গে কিছু কথা বলার জন্য। মালতী তখন এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে ঢং করে সুনীলের মাকে বলে, কি ব্যাপার মা, আমাকে ডেকেছেন কেন? এখন তো আমার অনেক কাজ, আজকে আবার আপনার
আরেক ছেলের সঙ্গে বাসর রাত, তো তাই বাসর ঘর সাজাচ্ছিলাম। মা, আপনার যদি তেমন কোনো জরুরি কথা না হয় তাহলে এখন আমি যাই। মালতী তখন চলে যেতে নেয়, আর তখনই ওর হাত টেনে ধরে শঙ্করের মা আর বলে, তুমি কি মনে করেছো তোমার এইসব চালাকি আমি বুঝতে পারি না? উত্তরে মালতী তখন বলে, আমি কি করেছি মা? আমি তো কিছুই করিনি, আপনি যেটা বলছেন আমি তো সেটাই করছি। শঙ্করের মা তখন অনেক রাগ হয়ে বলে, বোকা সেজো না, তোমাকে আমি বলেছিলাম আমার সব ছেলেকে এক সমানভাবে ভালোবাসতে। উত্তরে তখন মালতী বলে, আমি কি করব মা, আমি তো সবাইকে সমানভাবেই ভালোবাসি, কিন্তু আপনার ছেলেরাই তো একে অপরকে হিংসে করে। তাছাড়া আপনিই তো বলেছিলেন সংসারে একটা মেয়ে মানুষ থাকলে নাকি ভাইদের মধ্যে একতা বজায় থাকে, কিন্তু এখানে তো দেখছি হচ্ছে উল্টোটা। শঙ্করের মা তখন বলে, এতক্ষণে বুঝতে পেরেছি, এই সবকিছু তাহলে তোমারই ষড়যন্ত্র। উত্তরে তখন হাসতে হাসতে মালতী বলে, মা, এতে ষড়যন্ত্র করার কি আছে? সেটা তো এমনিতেই হয়ে যাচ্ছে। যেই প্রথা নিয়ে আপনার এত অহংকার, সেই প্রথাই এখন আপনার ছেলেদের মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি করছে। একে অপরকে হত্যা করতেও পিছপা হবে না। এখন এই কথা শুনে শঙ্করের মা রেগে গিয়ে মালতীর গায়ে চর মারতে যায়। তখনই সেখানে দীনেশ চলে আসে আর ওর মার হাত ধরে ফেলে। মালতী তখন সেখান থেকে চলে যায়। দীনেশের মা তখন বলে, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, এই মেয়েকে তোদের জন্য নিয়ে এসেছি, এই মেয়ে আমাদের সংসারটাকে ধ্বংস করে দিবে। দীনেশ তখন বলে, মা, তুমি টেনশন নিও না, আমি দেখছি কি করা যায়, ওর একটা ব্যবস্থা করছি আমি। পরের সিনে আমরা দেখতে পাই সকালবেলা মালতী বাগানে হাঁটতে হাঁটতে ওর মার সঙ্গে কথা বলছিল, আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেউ একজন একটি ছুরি নিয়ে মালতীর দিকে এগিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মালতী পিছন দিকে তাকিয়ে চিৎকার করে উঠে। তখন মালতীর মা ফোনের ওই পাশ থেকে বলে, মালতী, তোর কি হয়েছে, তুই চিৎকার করছিস কেন? কিন্তু সেই মুহূর্তে সে মালতীর কোনো রেসপন্স পায় না। তখন তাড়াতাড়ি মালতীর মা মালতীর শাশুড়িকে ফোন দেয়, আপা, আমার মেয়ের উপর মনে হয় কেউ হামলা করেছে, আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি গিয়ে দেখুন কি হয়েছে। শঙ্করের মা এইসব কথা শোনার পর তার ছেলেরা যখন তাকে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে, তখন সে তার ছেলেদেরকে উত্তর দেয়, বাবা, মালতী আর বেঁচে নেই, ও মারা গিয়েছে, ওকে কেউ ছুরি মেরে হত্যা করেছে। মানে মালতীর মা শুধু বলেছে ওর উপর হামলা হয়েছে, আর মালতীর শাশুড়ি পুরোপুরি ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে ওকে কেউ মেরে ফেলেছে। যাই হোক, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মালতী ও শ্বশুরবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ও দুই হাতে রক্ত মাখা। তখন মালতীর শাশুড়ি বলে, এ কি মালতী, তোমার কি হয়েছে? আমরা শুনলাম তোমার উপর নাকি হামলা হয়েছে। আরে, আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার যদি কিছু না হয়ে থাকে তাহলে তোমার হাতেই রক্ত কিসের? আর এটা বলে সুনীলের মা গেটের বাইরের দিকে তাকিয়ে অনেক টেনশন করতে থাকে। ঠিক সেই সময় গেটের সামনে এসে দাঁড়ায় শঙ্কর। শঙ্করের হাতেও একই রকম ভাবে রক্ত মাখা। তখন শঙ্কর বলে, মা, আমি তো ঠিক আছি, কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেই মুহূর্তে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই মালতী যখন দাঁড়িয়ে কথা বলছিল তখন মুখ কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একজন লোক ছুরি নিয়ে এসে মালতীকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই পিছন থেকে সুনীল চলে আসে আর ওই লোকের হাতটা ধরে ছুরিটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই লোকের বুকে ঢুকিয়ে দেয়। ওই মুহূর্তে আমরা দেখতে পাই শঙ্কর চলে এসেছে ওইখানে, আর এসেই এবার সুনীলকে মারতে শুরু করে। ওকে মারতে মারতে শঙ্কর বলে, মালতীকে এই বাসায় পটিয়ে পাটিয়ে নিয়ে এসেছি আমি, আর এখন ও তোকে সব থেকে বেশি ভালোবাসে, তুই ওর সঙ্গে সবসময় মেলামেশা করিস, কিন্তু এইটা আর আমি কখনো হতে দেব না। আর এই কথা বলে সুনীলের হাত থেকে ছুরিটা নিয়ে শঙ্কর সুনীলের পেটে ঢুকিয়ে দেয়। আর এটা দেখে মালতী চিৎকার করে ওঠে, দৌড়ে সুনীলের কাছে চলে যায়। সুনীলের এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে থাকে মালতী। আর এই দিক দিয়ে আমরা দেখতে পাই মাটিতে ওই মুখোশধারী লোকটা পড়ে আছে, আর ওকে দেখে শঙ্কর আগ্রহবশত ওই লোকটির সামনে গিয়ে ওর মুখোশ খুলে দেয়। আর আমরা দেখতে পাই এই লোকটি আর কেউ না, সে হচ্ছে শঙ্করের বড় ভাই দীনেশ। দীনেশ আসলে মালতীকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সুনীলের কারণে ভাগ্যক্রমে ও বেঁচে যায়। কিন্তু সুনীল জানতো না যে সে তার নিজের ভাইকে হত্যা করছে, কিন্তু শঙ্কর শুধু একমাত্র হিংসের কারণে সুনীলকে মেরে ফেলে। এই ঘটনার পর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। মালতী শঙ্করের মাকে বলে, আপনার দুই ছেলে মারা গিয়েছে, যাকে আপনি আমাকে মেরে ফেলার জন্য পাঠিয়েছিলেন সেও মারা গিয়েছে, এবং আপনার এই আদরের সন্তান শুধু একমাত্র হিংসের কারণে আপনার আরেক ছেলেকে হত্যা করেছে। শঙ্করের মা তখন চিৎকার করে কান্না করতে থাকে। মালতী তখন বলে, আমার আর সুনীলের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, আমরা দুজন দুজনকে অনেক সম্মান করতাম, এই বাসায় আমাকে কেউ সম্মান করতো না, কে কখন আমাকে একবার একা পেয়ে তাদের নোংরা বাসনা পূরণ করবে এই চিন্তায় থাকতো, কিন্তু একমাত্র এই সুনীলই ছিল আমার সব থেকে কাছের বন্ধু, কারণ সে কোনোদিন আমার গায়ে স্পর্শ করেনি, তার সঙ্গে আমার কখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তখন আমাদেরকে একটা সিন দেখানো হয়, যেই দিন সুনীলের সঙ্গে মালতীর বাসরাত করার টাইম হয়েছিল, ওই দিন সুনীল মালতীকে বলে, আমি তোমার সঙ্গে কিছু করতে পারবো না, ইনফ্যাক্ট আমি কোনো মেয়ের সঙ্গে কিছু করতে পারবো না, কারণ আমার কোনো মেয়েকে ভালো লাগে না, তুমি টেনশন করো না, তুমি এই একটা দিন রেস্ট নিতে পারো। আর হ্যাঁ মালতী, তোমার সঙ্গে আমি অনেক ভালো একটা বন্ধুত্ব করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। তখন এই কথা শুনে মালতী অনেক খুশি হয়ে যায়। আর ওই দিনের
পর থেকে সুনীলের সঙ্গে মালতীর অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আসলে সুনীল ছিল গে, এই বিষয়টা শুধু একমাত্র মালতী জানতো। আর এইভাবেই আস্তে আস্তে মালতীর সঙ্গে সুনীলের অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সুনীল সবসময় মালতীকে চোখে চোখে রাখতো, কারণ সুনীল জানতো এই বাসায় অনেকেই মালতীকে সহ্য করতে পারছে না। তাই ওর কাছে মনে হয়েছিল যে কোনো মুহূর্তে মালতীর উপর কোনো ক্ষতি হতে পারে, কিন্তু সুনীল জানতো না যে নিজের প্রাণ দিয়ে ওকে মালতীকে রক্ষা করতে হবে। এবার এই কথা জানার পর শঙ্কর অনেক ভেঙে পড়ে। সে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি এটা কি করলাম? আমার এই হাত দিয়ে আমার নিজের ভাইকে মেরে ফেললাম। শঙ্করের মাও তখন কান্না করতে থাকে। তারা তখন চলে যায় ওইখানে যেখানে সুনীল আর দীনেশের মৃতদেহ পড়েছিল। সেখানে গিয়ে ওরা মৃতদেহ ধরে অনেক অঝরে কান্না করতে থাকে। প্রিয় বন্ধুরা, এই ডকুমেন্টারিটির মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে কিছু মানুষের বানানো কিছু অদ্ভুত আর নোংরা নিয়মের কারণে বলি হতে হয় সাধারণ আর অসহায় কিছু মানুষের। এইসব নোংরা প্রথা বা নিয়মের সঙ্গে কখনোই কোনো জাতি বা কোনো দেশ বা কোনো ধর্মের সম্পর্ক থাকে না, কারণ এইসব নোংরা নিয়মগুলো তৈরি করে সমাজের কিছু বিকৃত মানুষ। আর এই মানুষগুলো পৃথিবীর যে কোনো দেশের বা যে কোনো ধর্মেরই হতে পারে, শুধু নিয়মগুলো আলাদা হয়। সামান্য কিছু অর্থের জন্য নিজের সন্তানকে এইরকম নোংরা পরিবারের কাছে বিক্রি করে দেওয়া যেরকম একটা খারাপ মানুষের পরিচয়, ঠিক তেমনি মানুষকে হিংসে করে বা নিজের স্বার্থের জন্য তাকে হত্যা করাটাও একই খারাপ মানুষের পরিচয়। তাই আমি আমার প্রিয় ভিউয়ার্সদেরকে অনুরোধ করতে চাই যে সত্য ঘটনার উপর নির্মিত এই ডকুমেন্টারিটাকে ভালোভাবে বোঝার জন্য। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ডকুমেন্টারির এক্সপ্লেনেশনটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, স্টে উইথ আস।